হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের যে চাকরি প্রত্যাশীদের ম্যাথ বেসিক স্ট্রং কোর্স অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেটা থেকে বিসিএস এ এবং বিপিএসসি রিলেটেড চাকরিগুলোতে প্রচুর প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারগুলো করানোর যে একটা অনলাইন কোর্স চালু করেছি, সেই কোর্সটি 4 মাসে আমরা এই বইটি শেষ করে দিব। তো সেই কোর্সেরই ডেমো ক্লাস আজকে আমরা নিতে যাচ্ছি। আমাদের আজকে ডেমো ক্লাসটা নিব হচ্ছে সসীম ধারা। আমাদের এই যে বইটা, এই বইয়ের হচ্ছে চ্যাপ্টার 13 থেকে। সো আশা করছি এই ক্লাসটা দেখার পরে অন্তত ধারা থেকে শুধুমাত্র বিসিএস না, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা অথবা প্রাইভেট ব্যাংকের নিয়োগগুলোতে এই ধারা থেকে যদি আপনার প্রশ্ন আসে, আপনি 100% উত্তর করতে পারবেন, আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি। সো ধৈর্য নিয়ে ক্লাসটা দেখতে থাকুন। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে, ধারাটা হচ্ছে কি চ্যাপ্টার 13, এবং এখন পর্যন্ত এই অধ্যায়টা থেকে বিসিএস এন্ড আদার পিএসসি জবে 13টা প্রশ্ন এসেছে। কয়টা প্রশ্ন এসেছে? 13 বার, সরি 13টা না, 13 বার প্রশ্ন এসেছে। তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা ব্যাংকে পরীক্ষা দিবেন অথবা যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দিবেন। তাহলে আমরা যেহেতু সিলেবাস অ্যানালাইসিস করে ফেলছি যে এই চ্যাপ্টারটা থেকে এখন পর্যন্ত 13 বার প্রশ্ন এসেছে, তার মানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এখন আমি এই চ্যাপ্টারটা খুঁটিনাটি ধরে ধরে পড়াবো। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, আমরা তাহলে সসীম ধারা শুরু করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার এই ধারা জিনিসটা বুঝতে হবে। আমি এই চ্যাপ্টারটা মূলত এই 13.1 এবং 13.2 মিলে এই চ্যাপ্টারটা, ওকে, আমি আগে আইডিয়া দিই। 13.1 হচ্ছে সমান্তর ধারা নিয়ে আলোচনা করছে, সমান্তর ধারা, আর 13.2 এ আলোচনা করছে হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা কিন্তু দুই ধরনের ধারার এক্সাম্পল পেয়ে গেলাম, একটা হচ্ছে সমান্তর ধারা এবং একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এখন আমি আগে প্রথমেই ধারা সম্বন্ধে একটা আইডিয়া দিই। আসলে এই দুই ধরনের ধারা বলতে আসলে কি বোঝায় দেখেন, আমি একটা এক্সাম্পল দেই। ধরেন 2 + 4 + 6 ডট 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 ডট, আর ধরেন হচ্ছে 3 + 6 + 12 ডট 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 ডট। এখানে আমরা দুই ধরনের ধারা দেখতে পাচ্ছি। এখন এই যে এটা শেখাচ্ছি, এটা শেখানোর একটা কারণ আছে। কারণ হচ্ছে যে আপনার পরীক্ষায় যখন প্রশ্ন আসবে সেখানে কিন্তু লেখা থাকবে না যে এইটা সমান্তর ধারা, এইটা গুণোত্তর ধারা। তাহলে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করে ফেলতে হবে এই ধারার অঙ্ক দেখার পরেই যে এইটা আসলে কি ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। কেন? কারণ সমান্তর ধারার সূত্র এক রকমের এবং গুণোত্তর ধারার সূত্র কিন্তু আরেক রকমের। সো দুই ধরনের সূত্র আমি শেখাবো। আগে দুইটা ধারার ডিফারেন্সটা বুঝিয়ে নেই। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে দুইটা পদ, এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স কত? 2। আবার এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স কত? 2। আবার আমি আরেকটু বাড়াই, ধরেন 8 দিলাম, তাহলে আবার এই দুইটা পদের মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে ডিফারেন্সকে যদি আমরা ডি বলি, তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি ডি ইকুয়াল টু হচ্ছে কি 2। অর্থাৎ প্রত্যেকটা পদের ডিফারেন্স কত করে? 2। অর্থাৎ দেখেন 2 করে বাড়ছে, 2 বাড়ছে, 2 বাড়ছে, 2 বাড়ছে। সেম পরিমাণে বাড়লে সেটাকে আমরা বলবো কি সমান্তর ধারা। সেম পরিমাণে বাড়তেছে, অর্থাৎ 2 করে যদি বাড়ে তাহলে 2 করেই বাড়তে থাকবে, 3 করে বাড়লে 3 করেই বাড়তে থাকবে, 4 করে বাড়লে 4 করে বাড়তে থাকবে। এবার গুণোত্তর ধারা কিভাবে বের করতে পারি? তাহলে দেখেন সমান্তর ধারা আমরা বের করতেছি হচ্ছে কি বাদ দিয়ে, এটা থেকে এটা বাদ দিলাম, আবার এটা থেকে এটা বাদ দিলাম, মানে দেখেন 4 থেকে 2 বাদ দিছি না, মানে 2 পাইছি। আবার 4 থেকে 6 বাদ দিছি না, আবার কত পাচ্ছি? 2। আবার এই যে 8 থেকে 6 বাদ দিচ্ছি না, আবার কত পাচ্ছি? 2। এটা 4 থেকে 6 না, অ্যাকচুয়ালি 6 থেকে 4। তাহলে আমরা বুঝে গেলাম কিন্তু যে আলটিমেটলি ধারার সমান্তর ধারাটা আমরা বুঝে যাচ্ছে কি বিয়োগ করার মাধ্যমে, সেম জাতীয় উত্তর আসতেছে। আর এইখানে একটা জিনিস খেয়াল করেন, এটার ডাবল কিন্তু এটা, আবার এটার ডাবল এটা, আবার ধরেন আরো আছে 24 ধরেন সাপোজ, আবার এটার ডাবল এটা। তাহলে আলটিমেটলি দেখেন যে 3 দোগুণ কত হয়? 6। আবার 6 দোগুণ কত হয়? 12। 12 দোগুণ 24। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আবার 2 গুণ করে বাড়তেছে, 2 গুণ, নট 2 করে বাড়তেছে, 2 গুণ করে বাড়তেছে, তাই না? 2 গুণ করে বাড়তেছে। তাহলে আমি কিন্তু দেখতেছি যে এই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে সেম উত্তর আসতেছে। যেমন ধরেন আমি বোঝাই, এখানে 6 আর 3 এর মধ্যে যদি ডিফারেন্স করি, দ্বিতীয় পদ কোনটা? এখানে দ্বিতীয় পদ হচ্ছে 6, আর প্রথম পদ কোনটা? প্রথম পদ হচ্ছে কি 3। তাহলে আমি যদি 6 কে 3 দ্বারা ভাগ করি, উত্তর আসে কত? 2। আবার দেখেন এই দুইটা পদের মধ্যে কম্পেয়ার করেন, 6 আর 12 এর মধ্যে, 6 আর 12 এর মধ্যে যদি কম্পেয়ার করেন,
তাহলে কি দ্বিতীয় পদ কোনটা বলেন তো? এখানে 6 আর 12 এর মধ্যে দ্বিতীয় পদ কোনটা? 12। আর প্রথম পদ কোনটা? 6। তাহলে আমি 12 কে 6 দ্বারা ভাগ করলাম, উত্তর আসে কত? 2। আবার এই 12 আর 24 এর মধ্যে কম্পেয়ার করেন, কি এখানে পরবর্তী পদ কত? 24 আর পূর্ববর্তী পদ 12। এটা হচ্ছে পরবর্তী পদ আর এটা হচ্ছে কি পূর্ববর্তী পদ। সো তাহলে আপনি পরবর্তী পদ 24 কে হচ্ছে 12 দ্বারা ভাগ করেন, উত্তর আসে কত? 2। তাহলে আলটিমেটলি একটা জিনিস খেয়াল করেন যে এখানে ভাগ করে প্রত্যেক ক্ষেত্রে উত্তর সেম আসবে। যদি 2 গুণ করে বাড়ে 2 গুণ করেই বাড়তে থাকবে, 3 গুণ করে বাড়লে 3 গুণ করেই বাড়তে থাকবে, 4 গুণ করে বাড়লে 4 গুণ করেই বাড়তে থাকবে। তাহলে গুণ আকারে বাড়বে যখন, ওইটাকে বলবো আমরা গুণোত্তর ধারা, যে গুণোত্তর, গুণ আকারে বাড়বে। হ্যাঁ, গুণ আকারে বাড়তে থাকবে। আর সমান্তর, সমান মানে কি বলেন তো? সমান মানে কি? সমান, সমান হারে বাড়তে থাকবে। কিভাবে দেখেন, যে 2 থেকে 4 আমি দেখালাম, তো 2 থেকে, সরি ভুল বলতেছি, বিয়োগ করার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ভাগ করার ক্ষেত্রে কি পরবর্তী পদ ডিভাইড বাই কি পূর্ববর্তী পদ, বিয়োগ করার ক্ষেত্রেও পরবর্তী পদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ। তাহলে দেখেন যে 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2, আবার 6 বিয়োগ 4 মানেও 2, আবার 8 বিয়োগ 6 মানেও 2। তাহলে দেখেন প্রত্যেক ক্ষেত্রে এখানে বিয়োগ করলে সেম উত্তর আসতেছে, আর এখানে আবার ভাগ করলে সেম উত্তর আসতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারতেছি কি গুণোত্তর ধারা, এটাকে বলতেছি সমান্তর ধারা। কিন্তু এখন আমি তো আপনাকে ভাগ করে দেখাই দিলাম জন্য না হয় বুঝতেছেন যে এটা গুণোত্তর ধারা। এখন আপনি বিয়োগ করতে যান, আপনি তো জানেন না এটা কি ধারা। আপনার হাতে দুইটা অপশন আছে ধারা বের করার জন্য। আপনার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে আপনি প্রথমে বিয়োগ করবেন, তারপরে কি করবেন? ভাগ করবেন। যদি বিয়োগ করে দেখেন যে সেম জাতীয় আসতেছে, প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স সেম, তাহলে ওইটা তো সমান্তর ধারা, আপনার উত্তর মিলেই গেল। প্রথমে তাহলে কি আপনি সমান্তর ধারা দিয়ে আপনি ট্রাই করবেন যে বিয়োগ করলে সেম উত্তর আসে কিনা। যেমন দেখেন 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে আমার উত্তর তো আমি পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? এটা একটা সমান্তর ধারা। যদি না মিলে, যেমন ধরেন আমি বোঝাই এখানে, এইটার খেয়াল করেন, এখানে যদি বিয়োগ করার পরে না মিলে, কিভাবে না মিলে দেখেন, আপনি যদি 6 থেকে 3 বাদ দেন কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। এবার এখানে বাদ দেন, 12 থেকে 6 বাদ দেন, উত্তর কত আসে? 6। মিলতেছে কি? বিয়োগ করে এখানে পাইছি 3 আর এখানে কত পেয়ে যাচ্ছি? 6। তার মানে কিন্তু আলটিমেটলি আমাদের বিয়োগ কিন্তু মিলতেছে না, সেম হচ্ছে না, যে 3 এখানে আবার 6 হয়ে গেল। আবার এখানে যদি আমি 24 থেকে 12 বাদ দেই, তাহলে উত্তর আসে হচ্ছে 12। তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি এটা কিন্তু সমান্তর ধারা না, কারণ কি বিয়োগফল সেম আসতেছে না। তাহলে আমি এবার ট্রাই করব কি, তাহলে গুণোত্তর ধারা হয় কিনা। তাহলে ওই যে ভাগ করবো এবার আমরা, তাহলে ভাগ করি আমরা 6 ভাগ 3, 6 ভাগ 3 মানে 2, তারপর হচ্ছে 12 ভাগ 6 মানেও 2, আবার হচ্ছে কি 24 ভাগ 12 মানেও 2। দেখছেন? তাহলে সমান্তর ধারার কন্ডিশন কিন্তু এটা মিললো না অটো। তাহলে আমরা যখনই গুণোত্তর ধারার কন্ডিশন মিলাতে গেলাম, দেখলাম প্রত্যেক ক্ষেত্রে 2 2 2 আর প্রত্যেক ক্ষেত্রে 2 করে আসতেছে। তাহলে এটা নির্দ্বিধায় গুণোত্তর ধারা। আর সমান্তর ধারায় একটা জিনিস খেয়াল করেন, আপনি যখনই মিলে গেল, মিলে তো গেলই, এখন আপনি ভাগ করে দেখেন আপনি মিলবে না। দেখেন খেয়াল করেন, 4 কে আপনি 2 দ্বারা ভাগ করেন, 4 ভাগ 2, উত্তর আসে কত? 2। এবারে 6 কে 4 দ্বারা ভাগ করেন, 6 ভাগ 4, উত্তর আসে হচ্ছে কত? হচ্ছে 4 আর 4, তাহলে 1.5 সামথিং আর কি। তারপর হচ্ছে কি 8 কে আপনি 6 দ্বারা ভাগ করেন, 8 কে 6 দ্বারা ভাগ করলেও কিন্তু উত্তর সেম আসতেছে না। তাহলে দেখেন যে ভাগফল কি সেম আসতেছে? আসতেছে না। তাহলে অটো আমরা বলতে পারি এটা কিন্তু সমান্তর ধারা। তাহলে আমরা কিন্তু সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ব্যবধানটা বুঝে গেলাম। তাহলে এখন আমি র্যান্ডমলি আপনাকে একটা প্রশ্ন যদি করি, একটু মুছে নেই আমরা, ওয়েট, র্যান্ডমলি যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি, দেখি আপনি কতটুকু এটা ধরতে পারেন কিনা। ধরেন আমি আপনাকে বললাম যে, সরি 3 দিয়ে না দিয়ে 4 দিয়ে দিই, সো 4, সো ধরেন 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32, এই ধারার অঙ্ক আপনার পরীক্ষায় আসছে। এবারে আমি বললাম যে এটা বের করেন কি ধারা। আপনি প্রথমে কি করবেন? বিয়োগ দিবেন, তাই তো? বিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন, বিয়োগ দেওয়ার অথবা ভাগ করেন সবসময় নেক্সট পদের কথা আগে চিন্তা করবেন। আপনি বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম কি বলেন তো? বিয়োগের নিয়ম হচ্ছে কি, পরবর্তী পদ ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ, অথবা আমরা বলতে পারি দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে কি প্রথম পদ।
আবার যখন আপনি ভাগ করতে যাবেন, এটা নিয়ম কিসের নিয়ম বলেন তো? এটা হচ্ছে কি সমান্তর ধারা বের করার নিয়ম, সমান্তর ধারা। আর ভাগের নিয়মটি কি? ভাগের নিয়ম হচ্ছে কি গুণোত্তর ধারা বের করার নিয়ম। তাহলে আপনি দেখেন ভাগের ক্ষেত্রেও কিন্তু সেম। কিভাবে করবেন? পরবর্তী পদ হচ্ছে উপরে দিবেন আর নিচে দিবেন হচ্ছে কি পূর্ববর্তী পদ। অথবা আপনি বলতে পারেন যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই কি প্রথম পদ। তাহলে যাই করেন না কেন অবশ্যই আপনি আগে পরবর্তী পদটাকে আগে বসাবেন, তারপরে পূর্ববর্তী পদ বসাবেন। তাহলে আমি একটু মুছে দেই, হিবিজিবি লাগতেছে। সো তাহলে আমরা দেখার চেষ্টা করি। এখানে আপনি প্রথমে কি দেখবেন যে এটা আসলে সমান্তর ধারা কিনা। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই 8 থেকে 4 বাদ দেন, মানে যে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, অথবা আপনি বলতে পারেন দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ। উত্তর কত আসে? 4। এবারে আবার এই দুইটা কম্পেয়ার তো করে ফেলছেন, এবার এই দুইটা কম্পেয়ার করেন। তাহলে 16 বিয়োগ 8 কত আসে? উত্তর 8। আচ্ছা, এই দুইটার কম্পেয়ার শেষ, এবারে এই দুইটার কম্পেয়ার করেন। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে দুইটার সাথে কম্পেয়ার করবেন, পরবর্তীটা তার আগেরটা, এরকম কম্পেয়ার করবেন, পরবর্তীটা তার আগেরটা। তাহলে এইবারে আপনি 32 এর সাথে কার কম্পেয়ার করবেন? 16। তাহলে 32 বিয়োগ 16 উত্তর কত? 16। একটা জিনিস খেয়াল করেন, বিয়োগ করার ফলে উত্তর কি সেম আসতেছে? এখানে আসলো 4, এখানে আসলো 8, এখানে আসলো 16। যেহেতু সেম আসে নাই, তাহলে আমরা বলতে পারি এটা কি সমান্তর ধারা না, এটা সমান্তর ধারা না কিন্তু। তাহলে এটা এবার গুণোত্তর ধারার কন্ডিশনটা মিলাই দেখি মিলে কিনা। তাহলে প্রথমে 8 কে 4 দ্বারা ভাগ করেন, 8 ভাগ 4 উত্তর আসে কত? 2। আবার 16 কে 8 দ্বারা ভাগ করেন, 16 ভাগ 8 উত্তর আসে কত? 2। আবার এই 32 কে 16 দ্বারা ভাগ করেন, তাহলে 32 ভাগ 16 উত্তর আসে কত? 2। দেখেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভাগফল সেম আসতেছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা কিন্তু একটা কি গুণোত্তর, এটা একটা গুণোত্তর ধারা। তাহলে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার ব্যবধানটা কিন্তু বুঝে গেলাম। তাহলে চাকরির পরীক্ষায় যখনই আপনার প্রশ্ন আসবে, আপনার প্রথম কাজ হচ্ছে এইটা কি ধারা সেটা বের করা। ওকে, এবারে আমরা সূত্রে চলে যাব। তাহলে এই ক্লাসটাকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। একটা পার্ট হচ্ছে আমরা প্রথমে হচ্ছে কি সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় পার্টে আমরা হচ্ছে কি গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে আপনাদের এই বইয়ের চ্যাপ্টার 13, সেই চ্যাপ্টার 13তে আমরা চলে যাচ্ছি। সো চ্যাপ্টার 13 সসীম ধারা। চ্যাপ্টার 13তে আমাদের তাহলে এই প্রথম পার্টটা হচ্ছে কি সমান্তর ধারা নিয়ে। সো আমরা একটু উপরে লিখে ফেলি সমান্তর ধারা। সমান্তর ধারা কাকে বলে অলরেডি আমরা শিখে গেছি, কিন্তু প্রথমেই শিখাই ফেলছি যে যখন বিয়োগফল সেম হবে, যে কোনো পদের সাথে তার পূর্ববর্তী পদ যদি বিয়োগ করেন, প্রত্যেক ক্ষেত্রে উত্তর কি আসতে থাকবে? সেম আসতে থাকবে। সো আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরেন 3 + 6 + 9 + 12 ডট 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 ডট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি এই দুটো পদকে বিয়োগ করি, মনে রাখবেন বিয়োগের ক্ষেত্রে অবশ্যই পূর্ববর্তী পদ বিয়োগ পরবর্তী পদ, পূর্ববর্তী পদ বিয়োগ পরবর্তী পদ বিয়োগ। আমি আবারও বলি, সো এইটাকে বলা হচ্ছে ডি। তাহলে আমরা প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করি যে বিয়োগ করব প্রথমে আমরা। তাহলে বিয়োগ করব কি পরেরটা দ্বারা তার আগেরটার বিয়োগ করব। এই দুইটার মধ্যে পরে কে আছে? 6, আর আগে কে আছে? 3। তাহলে অবশ্যই আমি 6 থেকে 3 বাদ দেব। কখনো কিন্তু এটা করবেন না, 3 থেকে 6 বাদ দিবেন না, কিন্তু তাহলে উত্তর কিন্তু ভুল আসবে ভাই। আবারও বোঝার চেষ্টা করেন। সেম ভাবে যখন আমি 6 আর 9 এর মধ্যে কম্পেয়ার করব, কখনো কিন্তু 6 বিয়োগ 9 লিখবো না, এটা ভুল, এটা ভুল। মনে রাখবেন অবশ্যই 9 বিয়োগ 6 লিখতে হবে, 9 বিয়োগ 6 লিখতে হবে। বুঝতে পারছি? অর্থাৎ আমি আবারও বলি যে পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। পরবর্তী পদ কত? 9, আর পূর্ববর্তী পদ কত? 6। তাহলে 9 বিয়োগ 6। তাহলে মনে রাখবেন অবশ্যই সেকেন্ডটা আগে আসবে, আর ফার্স্টটা কি আসবে? পরে আসবে। এই যে সেকেন্ডটা আগে আসছে বিয়োগ ফার্স্টটা পরে আসছে 6। তাহলে দেখেন 3 থেকে 6 বাদ দিলে কত পাওয়া যায়? 3। আবার 9 থেকে 6 বাদ দিলে 3। আবার 12 থেকে 9 বাদ দেন, উত্তর 3। তাহলে আলটিমেটলি প্রত্যেক ক্ষেত্রে যেহেতু ব্যবধান সেম আসতেছে, তাহলে এটা আমরা কি বলেন তো
সমান্তর ধারা, ওই যে সমান সমান দেখেন প্রত্যেক ক্ষেত্রে সমান 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 3 3 3 আসতেছে, তাহলে এটা সমান্তর ধারা। আচ্ছা, সমান্তর ধারা যে এটা আমরা বুঝে গেছি, এইবারে আমরা কিছু টার্মের সাথে পরিচিত হব। আমরা শিখব হচ্ছে প্রথম পদ। সো প্রথম পদকে বলা হয় হচ্ছে কি এ। প্রথম পদকে কি বলা হয় বলেন তো? এ। আচ্ছা, এখানে প্রথম পদ কোনটা বলেন তো? এখানে প্রথম পদ হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি প্রথম পদ মানে কত? 3। আচ্ছা, এবারে শিখব হচ্ছে সাধারণ অন্তর। কি সাধারণ অন্তর? সাধারণ অন্তরকে বলা হয় হচ্ছে ডি। ডি বা ডিফারেন্স। ডিতে কি? ডিফারেন্স। সো আমরা শিখলাম হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে ডি। ডি মানে কি বলেন তো? ডি মানে হচ্ছে, ডি নির্ণয়ের নিয়ম হচ্ছে কি, আমি অলরেডি শিখাই ফেলছি, দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে কি প্রথম পদ। যেমন এখানে সাধারণ অন্তর কত বলেন তো? দ্বিতীয় পদ হচ্ছে 6, তার থেকে 3 বাদ দিবেন না, তাহলে 6 বিয়োগ 3 আলটিমেটলি 3। অর্থাৎ এই নিয়ম কিন্তু আমি ক্লাসের শুরুতেই শিখাই ফেলছি, সাধারণ অন্তর বা ডি কিভাবে বের করতে হয়। তাহলে ডি আমরা শিখে গেলাম যে দুইটা পদের মাঝের তফাৎ বা ডিফারেন্সটাই হচ্ছে কি আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর। আচ্ছা, পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে কি? পদ সংখ্যা হচ্ছে কি n। পদ সংখ্যা কি বলেন তো? n। তাহলে আমরা তিনটা টার্ম পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রথম পদ যেটাকে এ বলা হয়, এইবার হচ্ছে সাধারণ অন্তর যেটাকে বলা হচ্ছে ডি, আর পদ সংখ্যা যেটাকে বলা হয় হচ্ছে কি n। আচ্ছা, এটা একবার দেখেই মনে হয়ে গেছে আপনাদের। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে যে একটা সূত্র শিখব। সূত্রটা একটু আমি লিখে দিচ্ছি এখানে, যে n তম পদ নির্ণয় সূত্র। n তম পদ নির্ণয় সূত্র, এটা আপনাদের বইয়ের 251 নাম্বার পেজ। সো আমরা 251 নাম্বার পেজ নিয়ে আসলে আলোচনা করতেছি। সো 251 নাম্বার পেজে n তম পদ নির্ণয় সূত্র বলা আছে যে a plus n minus 1 into d, a plus n minus 1 into d। ওকে, এটা হচ্ছে n তম পদ নির্ণয়ের সূত্র। আচ্ছা, a মানে কিন্তু আমরা অলরেডি জানি, a মানে বোঝায় হচ্ছে কি, a মানে বোঝায় হচ্ছে কি প্রথম পদ, n মানে বোঝায় হচ্ছে কি কততম পদ সেটা বোঝায় হচ্ছে n দ্বারা, আর d দ্বারা বোঝায় হচ্ছে কি বলেন তো? d দ্বারা বোঝায় হচ্ছে কি সাধারণ অন্তর। একটু আগে সেটা কিন্তু আমরা শিখায় ফেলছি। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে, অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে, আর সূত্রের প্রয়োগটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, তাহলে আমরা একটু এই 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 ধারাটা থেকে একটু দেখি। সো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে ধারাটা, ধারার 10তম পদ কত? আমি আপনার কাছে কি চাইছি বলেন তো? 10তম পদ কত? আমি পদ নির্ণয়ের সূত্র বের করছি না, একটু আগে শিখাইছি কিন্তু। কি পদ নির্ণয়ের সূত্র কি বলেন তো? পদ নির্ণয়ের সূত্র আমরা এই যে একটু আগে শিখছি কিন্তু, a plus n minus 1 into d। এখন এই যে সূত্রটা, এই সূত্রে আমি জাস্ট মানগুলা বসায় দিব, তাহলে 10তম পদের মান পেয়ে যাব। দেখেন, পদ বলতে কততম পদ আমাদের বের করতে বলছে? বের করতে বলছে হচ্ছে 10তম পদ। তাহলে আমি এখানে পদের জায়গায় কি লিখে দিব? 10তম পদ নির্ণয় সূত্র। তাহলে 10তম পদ যখনই হয়ে যাবে, তখনই আমি প্রথমে a এর মান বসাই। a এর মান কত বলেন তো? a মানে হচ্ছে কি প্রথম পদ। তাহলে a এর মান হচ্ছে কি এখানে কত? 3 না? তাহলে এর জায়গায় 3 বসান, প্লাসের জায়গায় প্লাস, এবারে ব্র্যাকেট দেন একটা। n, n মানে কি বোঝায়? যততম পদ বের করতে বলছে সেটাই হচ্ছে n। যেমন এখানে 10তম পদ যেহেতু বের করতে বলছে, তাহলে n এর মান কত বলেন তো? n এর মান হচ্ছে 10। সহজ ভাষায় n এর মান হচ্ছে কি 10। যদি বলতো এখানে 11তম পদ বের করতে, তাহলে n এর মান কত হয়ে যাইতো? 11। তার মানে n এর মান কিন্তু চেঞ্জ হয়। কততম পদ আপনার প্রশ্নে বের করতে বলছে সেটাই হচ্ছে আপনার n এর মান। আমার 10 বের করতে বলছে, সো n এর মান হচ্ছে 10 মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে দিলাম। এবারে d, d মানে কি বোঝায় বলেন তো? এই যে দুইটা পদের মাঝে ডিফারেন্সটা বা ব্যবধানটা। 6 আর 3 এর মাঝের ব্যবধান কত? 6 বিয়োগ 3 মাঝের ব্যবধান কত? 3 না? তাহলে আলটিমেটলি d মানে হচ্ছে 3। আমি শিখাইছি d মানে সাধারণ অন্তর। এবারে আমি জাস্ট করব কি, 3 এর জায়গায় 3, 10 থেকে 1 বাদ দিলে পাওয়া যায় 9, 9 আর 3 গুণ, তাহলে 3 প্লাস 3 নং কত হয়?
27, 27 আর 3 যোগ করলে 30। এই যে এটাই কিন্তু আমাদের কি বলেন তো, এটাই আমাদের হচ্ছে আমাদের অ্যানসার। এটাই কিন্তু আমাদের অ্যানসার। সো এখন বলেন, এই যে প্রশ্নের প্রয়োগটা, সূত্রের প্রয়োগটা শেখালাম, এখানে কোনো প্রশ্ন আছে? আমি জানি আপনি শেখার পরে আপনার কোনো প্রশ্ন নেই। তাহলে আপনার কাজ কি হবে বলেন তো? আপনার কাজ হবে জাস্ট এই সূত্রটা মনে রাখা, এই যে সূত্রটা, এবং সূত্র কোনটা দ্বারা কি বোঝায় সেটাও মনে রাখা। তাহলে আমাদের কিন্তু দেখেন এই পরীক্ষা, আমি একটু চ্যাপ্টার থেকে একটা করাই, এখন একটু কঠিন একটা অঙ্ক করাই এটাই। আচ্ছা, এটা করানোর আগে আমরা তাহলে n-তম পদ নির্ণয় সূত্র কিন্তু শিখে গেছি। এবার আমরা পরবর্তী সূত্রটা শিখবো। এই চ্যাপ্টারের টোটাল সূত্র কয়টা বলেন তো? এই সমান্তর ধারায় টোটাল সূত্র হচ্ছে কি 2টা। তার মধ্যে অলরেডি কিন্তু আমরা একটা শিখে ফেলছি। আমাদের তাহলে বাকি আছে কোনটা? আর একটা বাকি আছে। তাহলে আমাদের কিন্তু 2টা কমপ্লিট হয়ে যাবে। এইবারে আমরা তাহলে কি শিখবো বলেন তো? আমরা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র শিখবো। সমষ্টি নির্ণয় সূত্রটা আগে আমি লিখে দিই। সেটা হচ্ছে n/2 2a plus n minus 1 into d। এটা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে আবারও দেখাই, n/2 একদম ব্র্যাকেট যেভাবে আছে এভাবেই মনে রাখতে হবে সূত্রটা। যেটা যেভাবে আছে ওভাবেই মনে রাখতে হবে, না হলে আপনি কিন্তু ম্যাথ করতে গিয়ে গোলমাল পাকায় ফেলবেন। n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d। এবারে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে সূত্রটা কি করতে হবে ভাইয়া? যত ধরনের সমষ্টি বের করতে বলুক না কেন, সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে যে না, সমান্তর ধারা, এটা কি ধারার সমষ্টি নির্ণয় সূত্র? সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা। সূত্রটা মুখস্থ করে ফেলেন, ক্লাসে থাকা অবস্থায় মুখস্থ করে ফেলেন। আমরা তাহলে বইয়ের 10 নম্বর অঙ্কটা করবো এখন। তাহলে আমরা বইয়ের 10 নম্বর অঙ্কটা করাই। আপনাদের বইয়ের 10 নম্বর অঙ্ক 256 পেজ। আমরা এবারে 251 পেজ না, 256 পেজে চলে আসছি অনুশীলনীতে। আপনাদের বইয়ের 10 নম্বর অঙ্ক, এবং এটা কিন্তু একটা মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা প্রশ্নে আসছিল। এই বইয়ের 10 নম্বর অঙ্কটা একটা মন্ত্রণালয়ে আসছিল নিয়োগে, ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগে। হ্যাঁ, সো এখন আমরা 10 নম্বর অঙ্কটা তাহলে একটু দেখি, একটু লিখে ফেলি। 10 নম্বর অঙ্কটা ছিল এরকম, দেখেন যে 8 plus 16 plus 24 plus ... 9টি পদের সমষ্টি। 9টি পদের সমষ্টি বের করতে বলছে আমাকে। তাহলে আমি এই অঙ্কটা একটু করার চেষ্টা করি। কয়টি পদের সমষ্টি বের করতে বলছে? 9টি। এই ধারা দেখে আপনি বুঝে যাচ্ছেন যে এটা কিন্তু একটা সমান্তর ধারা। কিভাবে সমান্তর ধারা সেটা বুঝলেন বলেন তো? এই যে বাদ দেন, দেখেন 8 পাওয়া যায়। 8 মানে 16 থেকে 8 বাদ দিলে 8, আবার 24 থেকে 16 বাদ দিলেও 8। তাহলে এটা একটা নির্দ্বিধায় সমান্তর ধারা। এবারে আমি সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্রটা অলরেডি জানি আমি। এই যে এটা n/2 2a plus n minus 1 into d। কিন্তু আমি তো n জানি, n মানে কত বলেন তো? 9। তারপরে a মানে কত বলেন তো? a মানে হচ্ছে 8 প্রথম পদ, প্লাস n মানে আবার জানি আমি 9 minus 1 d। এই d দ্বারা বোঝায় কি? সাধারণ অন্তর। d কি আমি জানি? তাহলে d আমি বের করে নিব। d আমি জানি, তারপরেও বের করে নিব। তাহলে আমি d বের করি। হ্যাঁ, তাহলে আমরা d বের করি। প্রথমে এখানে একটা দাগ দিয়ে দেই। সো a মানে আমরা লিখে ফেলি। a মানে হচ্ছে কত বলেন তো? a মানে হচ্ছে 8। একটু লাল কালিতে লিখি, তাহলে হয়তো সুবিধা হবে বুঝতে। ওকে, সো a মানে হচ্ছে 8। তারপরে লিখবো হচ্ছে n মানে কত বলেন তো? n মানে হচ্ছে 9। কারণ আমি তখন সমষ্টি নির্ণয় সূত্র প্রয়োগ করতে যাবো, এই সূত্র, তখন আমার এই মানগুলো লাগবে। ঠিক আছে, এবারে d বের করব। d মানে কি আমরা জানি? এই যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 16 থেকে 8 বাদ দিব। তাহলে আমি লিখি একটু 16 - 8 ইকুয়াল টু কত? 8। তাহলে আমার তথ্য পাওয়া কিন্তু শেষ। এবারে আমি তাহলে এই সমষ্টির সূত্রটা বসাই দিই।
সমষ্টি হচ্ছে কি, আবার সূত্রটা একটু আমি রিপিট করি, n/2 2a প্লাস n - 1 ইনটু d। ওকে, n এর মান আমি কত পাইছি বলেন তো? n এর মান হচ্ছে 9, তাহলে 9/2, n এর মান হচ্ছে কি 9 এবং 9/2, তারপরে 2 ইনটু a, এর মান আমি কত পাইছি 8 প্লাস n - 1, আবার এই যে a এর জায়গায় কত বসবে তাহলে n এর জায়গায় 2 ইনটু a এর জায়গায় বসলো 8 প্লাস এর জায়গায় প্লাস n, ফার্স্ট ব্র্যাকেট একটা n মানে কত 9, তাহলে 9 - 1 আর d মানে কত 8। তাহলে আমি মানগুলা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে কিন্তু মানগুলা সবগুলা বসাই দিছি। এখন আমার কাজ হচ্ছে কি জাস্ট যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করা। তাহলে 9/2 এভাবে রেখে দিলাম, 8 দোগুণে কত হয় 16, 9 থেকে 1 বাদ দিলে কত পাওয়া যায় 8, তাহলে 8 ইনটু 8 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে 9/2 16 আর 8 টা কত হয় বলেন তো 64। ওকে, ঠিক আছে। এবারে আমরা এখানে একটু সমান দিয়ে পড়ি, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে স্পেস হচ্ছে না, তাই তো? আমরা একটু তাহলে এটা মুছে ফেলি, কারণ এটা যেহেতু এখন দরকার পড়তেছে না তথ্যগুলা। সো আমরা একটু মুছে ফেললাম। সো এবারে আমরা এই যে এটা 9/2, সো 9/2, তারপর সেকেন্ড ব্র্যাকেট 16 আর 64 যোগ করলে কত হয় 16 আর 64, 6 আর 4 10, তাই তো 0 1 7 7 1 8, আচ্ছা 80। এবারে আমরা তাহলে কি পাচ্ছি 9/2 ইনটু 80, তাই তো? কারণ আলটিমেটলি সেকেন্ড ব্র্যাকেট কি নাই, তো আলটিমেটলি থাকাও যা না থাকো তো, তাহলে গুণ হয়ে যাবে। এবার 2 দ্বারা যদি 80 কে কাটেন তাহলে আসে কত 40, 40 এর সাথে যদি 9 গুণ করেন তাহলে 9 0 0 আর 4 9 36, তার মানে 360। তাহলে আমাদের অ্যানসার কিন্তু আমরা পেয়ে গেছি কত 360। তাহলে দেখেন তো আমাদের কিন্তু একবার একটু জাস্ট আমি একটু সরে যাই, একবার একটু জাস্ট অঙ্কটাকে চোখ বুলান। এই অঙ্কটা কিন্তু বিসিএস এ আসে, মন্ত্রণালয়ে আসে, ব্যাংকেও আসে। তার মানে এই একটা অঙ্ক করার মাধ্যমে কিন্তু আপনি একটা অঙ্ক শিখে গেলেন, সূত্র শিখে গেলেন, সূত্রের প্রয়োগ শিখে গেলেন, যে কোনো জায়গায় এই অঙ্ক আসুক না কেন আপনি পারবেন। তাহলে পারার একটা টেকনিক বলি, সেটা হচ্ছে যে আপনি একটা অঙ্ক পারবেন কিনা সেটা নির্ভর করে ওই অঙ্কটা কতটুকু প্র্যাকটিস করছেন। এই যে আমি একবার করাইছি, আপনি যদি বাসায় না দেখেন ভালো মতো ভুলে যাবেন কিন্তু, কারণ আপনার ব্রেইন এটা ধরে রাখতে পারবে না। এই জন্য আপনার কাজ হবে হচ্ছে কি, বাসায় বসে অন্তত এই নিয়মের 2 থেকে 3টা ম্যাথ যদি আপনি করেন তাহলে জীবনে ভুলবেন না। 2 থেকে 3টা ম্যাথ ম্যাক্সিমাম করতে 20 মিনিট লাগবে। তার মানে আপনি 20 মিনিট সময় দেওয়ার মাধ্যমে কিন্তু সারা জীবনের জন্য এই অঙ্কটা আপনার মেমোরিতে রেখে দিলেন, এবং আপনি যত চাকরি পরীক্ষায় দেন না কেন সেটা আপনি পারবেন। আচ্ছা ওকে, এই চ্যাপ্টারটা তাহলে আমাদের মোটামুটি, তাহলে এখন আমরা একটু তাহলে 2টা সূত্রই কিন্তু আমরা শিখে ফেলছি। একটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র, আর একটু আগে আমরা কি বের করছি, আমরা হচ্ছে পদ নির্ণয় সূত্র শিখছি। আমরা একটু মুছে ফেলি তাহলে এটা। ওকে, আমরা একটু ডিফারেন্ট আঙ্গিকের আপনাদের চ্যাপ্টারের 7 নাম্বার অঙ্কটা করব। চ্যাপ্টারের 7 নাম্বার অঙ্ক, এবং আপনাদের পেজ নাম্বার হচ্ছে 255। 7 নাম্বার অঙ্কটা কি বলছে একটু খেয়াল করেন। এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু বিসিক চাকরি পরীক্ষা আসছিল, বিসিক বিএসআইসি, সো বিসিক কর্পোরেশনের চাকরি পরীক্ষা এটা আসছিল। সো আমরা একটু অঙ্কটা লিখি, 4 + 7 + 10 + 13 ডট 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 ডট। সো কোন পদ 301 এটা বের করতে বলছে, এবং এটা একটা বিসিক এর অফিস সহকারী এরকম একটা পদে আসছিল। সো এখন এই অঙ্কটাকে বলছে কোন পদ 301। দেখেন আমরা প্রথমে এই অঙ্ক উত্তর বের করার আগে আমি আগে বের করব এ কত, এন কত, আর ডি কত। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এ অর্থ হচ্ছে, এ হচ্ছে এখানে কত বলেন তো, এ হচ্ছে 4, মানে প্রথম পদ হচ্ছে কি 4। দেন হচ্ছে এন, এন কত, আমরা কি এন জানি,
এনই আমাদের বের করতে বলছে যে কোন পদ, এই যে কোন পদ বের করতে বলছে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদেরকে এন বের করতে বলছে। তাহলে এন যেহেতু জানি না, তো এন এর মান এনই রেখে দিব আমরা, কারণ আমরা এন এর মানই তো বের করবো অঙ্কের মাধ্যমে। কোন পদ বের করতে বলছে, তার মানে আলটিমেটলি আমাদেরকে এন এর মান বের করতে বলছে। আর ডি, ডি মানে কোথায় কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ এই যে এটা থেকে এটা বাদ দেওয়া। তাহলে 7 থেকে 4 বাদ দিবেন, 7 থেকে 4 বাদ দিলে কত পাওয়া যায়, 3 পাওয়া যায়। অর্থাৎ 7 বিয়োগ 4 মানে হচ্ছে কি 3। অথবা আপনি যদি বলেন যে এই দুইটার ডিফারেন্স কত, সেম ভাবে দেখেন 10 থেকে 7 বাদ দিলেও 3 পাওয়া যায় কিন্তু। তাহলে আলটিমেটলি ডি কত, 3। এবারে আমি বের করব হচ্ছে কোন পদ 301। তাহলে আমরা যদি জানি না এটা কোন পদ, ধরলাম n তম পদ, সো ধরি n তম পদ হচ্ছে কি 301। তাহলে আমরা বলতে পারি যে n তম পদ নির্ণয় সূত্র কি জানি আমরা, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা জানি না আমরা, এটাই তো জানি আমরা। আচ্ছা, তাহলে n তম পদ আমরা বের করি a, a এর মান কত বলেন তো, a এর মান হচ্ছে 4 প্লাস n তম পদ, n তো আমি জানি না, n এর জায়গায় n রেখে দিব। তারপর d, d মানে কত জানি আমরা, d মানে হচ্ছে 3। তাহলে আমরা n তম পদ পেয়ে গেলাম কত বলেন তো, n তম পদ পেলাম হচ্ছে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু 3। আচ্ছা, আর n তম পদ এখানে কত পাইছি আমরা, 301। তাহলে আমরা বলতে পারি না যে এইটা মানে আলটিমেটলি 301, কারণ দুটোই তো সেম, এটাও n তম পদ আবার এটাও n তম পদ। এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেয়া আছে 301 হচ্ছে কি n তম পদ, আর আমরা বের করে দেখলাম সূত্র অনুসারে n তম পদ হচ্ছে কি এত। তাহলে আমরা বলতে পারি যে এইটা ইকুয়াল টু এইটা বসায়ে আমরা যদি সমাধান করে n এর মান বের করি তাহলে উত্তর হয়ে যাবে, কারণ আলটিমেটলি কিন্তু আমাদেরকে n এর মানই বের করতে বলছে। কোন পদ, এই যে কোন পদ, আলটিমেটলি n মানে কত সেটা বের করতে বলছে। তাহলে আমি সমাধান করে কিন্তু n এর মান বের করে ফেলতে পারি। তাহলে বলতে পারি না, অতএব প্রশ্ন মতে কত বলেন তো, 4 প্লাস n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 301। এই যে এইটা ইকুয়াল টু 301। এবারে তাহলে 4 কে ওই পাশে পাঠিয়ে দিই আমরা, তাহলে 4 কে ওই পাশে পাঠিয়ে দেই। তাহলে n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 301 মাইনাস 4। তাহলে যে 4 এই পাশে এসে মাইনাস হয়ে গেল, অর্থাৎ আমরা যখন সাইড চেঞ্জ করি তখন কিন্তু ওই জিনিসটার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ প্লাস থাকলে এই পাশে হয়ে যাবে মাইনাস, আর মাইনাস থাকলে এই পাশে হয়ে যাবে প্লাস। যেমন ধরুন 4 এর সামনে কি ছিল, প্লাস ছিল, এখানে এসে 4 এর সামনে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে এখন দেখেন এই 3 এর সাথে n গুণ করলে হয় হচ্ছে 3n, মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে হয় হচ্ছে 3, আর 301 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে কত বলেন তো, 297। আচ্ছা, 297 পেয়ে গেছি আমরা। এবারে তাহলে আমরা কি করব, আমরা একটু জায়গা নেই এখানে, হ্যাঁ একটু জায়গা নেই এখানে। তাহলে 3n মাইনাস 3 ইকুয়াল টু পাইছি কি আমরা, 3n মাইনাস 3 ইকুয়াল টু পাইছি হচ্ছে 297। তাহলে 3n ইকুয়াল টু এই মাইনাস 3 এই পাশে পাঠিয়ে দিব আমরা, তাহলে 297 প্লাস 3 হয়ে গেল, কারণ এই পাশে মাইনাস 3 ছিল, এই পাশে এসে হয়ে গেল প্লাস 3। তাহলে 3n ইকুয়াল টু 297 প্লাস 3 মানে কত বলেন তো, 100, সরি 100 না, ভুল লিখতেছি, 300, তাই তো 300। তাহলে অতএব n ইকুয়াল টু কত হবে, এই 3 এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 300 ভাগ কত 3, এই 3 এই পাশে এসে হয়ে যাবে ভাগ। তাহলে 3 দ্বারা 300 কে কাটলে হয় হচ্ছে 100, 3 দ্বারা 300 কে ভাগ করলে 100 পাওয়া যায়। তাহলে অতএব বলতে পারি n ইকুয়াল টু কত, 100। এই যে কোন পদ 301, তাহলে আমরা বলতে পারি যে 100তম পদ, এই 100তম পদটাই হচ্ছে কি 301। তাহলে দেখেন আমরা কিন্তু অঙ্কটা করে পুরোটা কিন্তু বুঝে গেলাম। এখন ধরেন এই অঙ্কটি কিন্তু আমরা কি করছি, যে n তম পদের সূত্রটা প্রয়োগ করছি। তাহলে আমি বুঝবো কেমনে, আমরা এই চ্যাপ্টারে দুইটা সূত্র শিখছি, একটা হচ্ছে সমষ্টি নির্ণয় সূত্র আর একটা হচ্ছে পদ নির্ণয় সূত্র। যেহেতু আমাকে এখানে সমষ্টি নির্ণয় করতে বলে নাই, তাহলে আমি খালি পদ নির্ণয় করলাম, এবং পদ নির্ণয় করতে গেলে অবশ্যই এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এবং প্রয়োগ করে কিন্তু আমরা ফাইনাল সমাধান করে n এর মান বের করলাম। মনে রাখবেন কোন অঙ্কে যদি আপনার কততম পদ কত অথবা এততম পদ কত, তম পদের কথা যখনই বলবে তখন আপনার টার্গেট থাকবে সমাধান করে n এর মান বের করা। সমাধান করে n এর মান পেয়ে গেছেন মানে আপনার অঙ্ক হয়ে গেছে। তাহলে এরই মাধ্যমে কিন্তু
এরই মাধ্যমে কিন্তু আমাদের সমান্তর ধারা শেষ। তার মানে দেখেন এই দুইটা সূত্র শেখার মাধ্যমে আপনি আপনার চাকরির পরীক্ষা কিন্তু 1 মার্ক কমন করতে পারলেন। কারণ কি এই চ্যাপ্টার থেকে আপনি এখন যেভাবে প্রশ্ন দেওয়া হোক না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। এবার আমরা গুণোত্তর ধারাটা শিখবো। তাহলে আচ্ছা, গুণোত্তর ধারা, আমরা কিন্তু গুণোত্তর ধারা শুরু করার আগে আমি আমার এই চ্যাপ্টার, আমি যে কোর্সটা করাচ্ছি এই কোর্সের একটু অ্যাডভার্টাইজমেন্ট করে নেই। সো এই কোর্সটা আমি এমন ভাবে সাজিয়েছি, এই বইতে আমি একটু বোঝানোর চেষ্টা করি, সিম্পলি একটু বোঝাই। এই বইতে টোটাল 17টা চ্যাপ্টার আছে। সো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইতে টোটাল 17টা কি আছে, 17টা অধ্যায় আছে। এই 17টা অধ্যায়ের মধ্যে আমি গুণে না অ্যাকচুয়ালি সিলেবাস অ্যানালাইসিস করে এবং বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে, জব সলিউশন অ্যানালাইসিস করে টোটাল চ্যাপ্টার আমি বের করছি 1 2 3 4 5 6 7 8 9 10টা চ্যাপ্টার। সো আলটিমেটলি আমি 10 চ্যাপ্টারস বের করেছি, যেই 10 চ্যাপ্টারস থেকে মূলত চাকরির পরীক্ষা প্রশ্ন আসে। এক কথা, তাহলে আলটিমেটলি এই মানুষ যেটা ভুল করে সব পড়তে যায়, চাকরির পরীক্ষায় সব পড়তে গিয়ে আলটিমেটলি দেখা যায় এমন কিছু পড়ে যেখান থেকে জীবনেও প্রশ্ন আসে নাই, আবার এমন কিছু পড়ে না যেখান থেকে বারবার প্রশ্ন আসে, কারণ সে বুঝতেই পারে না কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। চাকরির পরীক্ষার স্ট্র্যাটেজিটা এটাই, একজন 3 বছর ধরে পড়তেছে সে চাকরি নাও পেতে পারে, কারণ কি তার পড়ার স্ট্র্যাটেজি হয়তো ডিফারেন্ট ছিল। একটা বই, পুরো একটা বই আপনি কি আদৌ পড়ে মনে রাখতে পারবেন? ধরেন এই বইয়ের জায়গায় যদি আমি সাধারণ জ্ঞান চিন্তা করি, একটা সাধারণ জ্ঞান পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার কি আদৌ দরকার আছে? সব টপিক থেকে প্রশ্ন আসে না। তাহলে আপনার পড়তে গেলে যেটা করতে হবে, প্রথমত আপনার টার্গেট থাকতে হবে কত বেশি আপনি কাটছাট করে কমাই ফেলতে পারবেন। এই পুরো একটা বইকে আপনি ধরেন, এটা ম্যাথ না, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাধারণ জ্ঞান একটা বই। এই বইটা এমন ভাবে দাগাবেন, ছোট করবেন, পড়াটাকে এত ছোট করবেন, মানে দাগায় যে আপনি যেন 3 থেকে 4 ঘন্টায় পুরো বইটা রিভাইজ করতে পারেন। তাহলে বুঝবেন যে আপনি বিসিএস বা যে কোনো চাকরি পরীক্ষায় প্রিলিতে টিকবেন। যারা অতিরিক্ত পড়ে, কারণ আলটিমেটলি তো আপনার ব্রেইন তো রোবট না, এটা কম্পিউটারাইজড কোনো প্রোগ্রাম না যে আপনাকে যা দিবেন সব মনে থাকবে। আপনার তো মেমোরিতে প্রতিনিয়ত পড়া ভুলে যাবেন। পড়া ছোট করলে যেটা হবে, খুব দ্রুত আপনার সিলেবাস শেষ হবে, আপনার মনে হবে আপনার পড়াটা আগাচ্ছে, আপনার কনফিডেন্স বাড়বে, প্লাস আপনার ওই পড়াটা মনে থাকবে, রিভাইজ দিলেই মনে করতে পারবেন। আর সব টপিক থেকে যেহেতু প্রশ্ন আসে না, সো সব পড়ে গুলায় ফেলার কোনো দরকার নেই। তো এই জন্য এই 17টা চ্যাপ্টার থেকে আমি অলরেডি তাহলে কি বলে তো 7 চ্যাপ্টার্স, কিন্তু 7 চ্যাপ্টার্স 9 এটা বাদ, টোটালি বাদ। তাহলে আলটিমেটলি আমাদের এই 10টা চ্যাপ্টার পড়তে হচ্ছে। তাহলে পুরো সিলেবাসটা, পুরো বইটা কিন্তু ছোট হয়ে আসলো। এবারে আপনি প্রিপারেশন নেন এবং এই 10টা চ্যাপ্টার পড়লে আশা করা যায় যে আপনি যে কোনো চাকরি পরীক্ষা যেভাবে প্রশ্ন আসুক না কেন, আপনি না পারলে অন্তত বুঝতে পারবেন যে এই অঙ্কটা এইভাবে হবে। অথবা আপনি যখন ম্যাথের প্রস্তুতি নেবেন, তখন এই পুরো বইটা শেষ করার পরে আপনি দেখবেন যে যেই চ্যাপ্টারের যেভাবেই ম্যাথ দাও না কেন আপনি ম্যাথ বুঝতেছেন, অর্থাৎ আপনার কোনো টিউটর লাগবে না, কোনো হেল্প লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি নিজে নিজেই ম্যাথ পারবেন। এই কোর্সটাকে আমি এভাবেই সাজিয়েছি, এই কোর্সটা যারা অলরেডি ম্যাথ পারে তাদের জন্য এই কোর্সটা না। এই কোর্সটা আমি আমার এই কোর্সটার নাম দিয়েছি হচ্ছে জব ম্যাথ প্রিপারেশন। জব ম্যাথ প্রিপারেশন, এবং এইটা শুধুমাত্র বেসিক স্ট্রং কোর্স, অর্থাৎ যারা ভালো ম্যাথ পারেন তাদের জন্য এই কোর্সটা না। যারা ম্যাথে দুর্বল, অনেক বছর আগে হয়তো 4-5 বছর আগে ম্যাথ করছিলেন, ম্যাথ ভুলে গেছেন বা স্ট্রাগল করতেছেন ম্যাথ বোঝার ক্ষেত্রে, এরকম কাউকে পাচ্ছেন না, কারণ আলটিমেটলি আপনি একটা টিচার রাখতে গেলে 5 থেকে 7 হাজার টাকা টিউশন ফি দিতে হবে, যেটা সম্ভব না। এজন্য আমি কোর্স ফিটা রেখেছি মাত্র, আগে রেখেছিলাম 450 টাকা, সেখান থেকে আমি কমিয়ে, যেহেতু অনেকেরই আর্থিক সমস্যা বা মন্দা যাচ্ছে, সো চাকরি প্রার্থীরা আবেদন করতে গিয়ে অনেক টাকা লাগে, এই জন্য আমি 100 টাকা ডিসকাউন্ট করেছি, 100 টাকা মাইনাস করে এখন কোর্স ফি করেছি হচ্ছে 350 টাকা। এই 350 টাকা কোর্স ফি দেওয়ার মাধ্যমে জাস্ট একবারই আপনাকে এই 350 টাকা দিতে হবে, পুরো 4 মাস আপনি কিন্তু এই পুরো বইটা শিখতে পারবেন, আর আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। সপ্তাহে আমরা একটু মুছে ফেলি, তাহলে একটু দেখাই।
আমরা উইকলি 3 ডেজ ক্লাস নিব, রাত 9টায়, আমরা রাত 9টায় ক্লাস নিব এবং ক্লাসটা হবে হচ্ছে কি ফেসবুক গ্রুপে। এটা অবশ্যই ফেসবুক গ্রুপটা হবে হচ্ছে কি, ফেসবুক গ্রুপটা হবে হচ্ছে প্রাইভেট ফেসবুক গ্রুপ, নট পাবলিক। শুধুমাত্র যারা করতে হবে তারাই ক্লাস করতে পারবে। সো ফেসবুক গ্রুপ থেকে আমরা হচ্ছে লাইভে ক্লাস নিব, প্লাস ক্লাসগুলো কিন্তু রেকর্ডও থাকবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখে নিতে পারবেন। সো সব মিলে আশা করতেছি যারা ম্যাথে স্ট্রাগল করতেছেন আমার কাছে শেখার মাধ্যমে আপনার ম্যাথের স্ট্রং পয়েন্টটা চলে আসবে, বেসিক স্ট্রং হবে, যে কোনো চাকরি পরীক্ষা আপনি ম্যাথ পারবেন ইনশাআল্লাহ। সো যারা আসলে ভর্তি হতে চান তাহলে তারা দ্রুত, আমি নাম্বার দিচ্ছি একটা, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন 018-496-09196 09196 018-496-09196 এখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে হচ্ছে ক্লাস শুরু করতে পারবেন। আমাদের ক্লাসটা কিন্তু খুব দ্রুতই শুরু হয়ে যাবে, এখনো শুরু হয়নি, ব্যাচটা আমি এখন চালু করিনি। যারা ভর্তি হওয়ার দ্রুত এই সামান্য কয়টা টাকা আপনার চাকরি জীবনের জন্য ইনভেস্ট করেন, হয়তো এই টাকাটাই আপনাকে চাকরি পাওয়ার হেল্প করবে। কত জায়গায় কত টাকা নষ্ট করেছেন, 350 টাকা হয়তো 2 বেলা খাইলেই টাকা নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি 350 টাকার মাধ্যমে আপনি লাইফ লং একটা ম্যাথ কোর্স পেয়ে যাচ্ছেন। এটা শেখার মাধ্যমে আপনার ম্যাথের দুর্বলতা দূর হবে ইনশাআল্লাহ। সো তাহলে এই নাম্বারটা অবশ্যই কিন্তু নক করবেন। সো আমি নাম্বারটা আবার একটু লিখে দিচ্ছি, এখানে একদম সুন্দর করে লিখে দেই 018-496-09196। সো এটা হচ্ছে ম্যাথ অনলাইন কোর্স। সো আমরা তাহলে একটু গুণোত্তর ধারায় যাওয়ার চেষ্টা করি, গুণোত্তর ধারাটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা। আচ্ছা, সো গুণোত্তর ধারা অলরেডি আমি একটা এক্সাম্পল দিই। সো আমরা একটু লিখে দিই উপরে গুণোত্তর ধারা। সো গুণোত্তর ধারায় আমরা একটা এক্সাম্পল দেই। সো 2 + 4 +